গল্পের ঘর দ্য হাউস অব স্টোরিজের আজকের গল্প দক্ষিণাবর্ত শঙ্খ। লেখিকা রীতা বসু। বিখ্যাত ইমপ্রেসারিও টোটন রায় এবার পুজোর পর বালুরঘাটে কল শোতে যাওয়ার জন্য সকলের আগে ফোন করল কমল গুপ্তকে। এখন বাংলা ছবিতে কমল গুপ্তই ১ নম্বর। কমল গুপ্তকে একবার দলে নিতে পারলে আর দেখতে হবে না, ওর নামেই সব টিকিট বিক্রি হয়ে যাবে। টোটন রায় খুব ভয়ে ভয়েই ফোনটা করেছিল। ধরেই নিয়েছিল কমল গুপ্ত এক কথায় প্রস্তাব নাকচ করে দেবে, কিন্তু টোটন রায়কে অবাক করে দিয়ে কমল গুপ্ত বলা মাত্রই রাজি হয়ে গেল। রাজি হওয়ার পেছনে কারণটা অবশ্য টোটন রায় জানে না। কমল গুপ্তর বাল্যবন্ধু শতদল বালুরঘাটের 50 মাইল দূরে গঙ্গারামপুর বলে একটা জায়গায় বিশাল এক খামার বানিয়ে দিব্যি আছে। কতবার বলেছে যাওয়ার জন্য। এই ব্যস্ত জীবন ছেড়ে কমল কিছুতেই সময় করে উঠতে পারেনি এতদিন। শতদল ছোটবেলা থেকেই সকলের চেয়ে আলাদা। পরীক্ষায় যে খুব ভালো ফল করত তা নয়, কিন্তু ক্ষুরধার বুদ্ধি দিয়ে সে যে বন্ধুদের কত সমস্যার সমাধান করে দিত তার ইয়ত্তা নেই। কমলগুপ্ত সিনেমার নায়ক হতে পারে, কিন্তু বন্ধু মহলে এখনো আসল নায়ক শতদল। স্কুল জীবনের শেষের দিকে রাজীব মিত্র ভর্তি হলো। শতদল বলল ৩ নম্বর পদ্ম এলো ক্লাসে। রাজীবকে ঠাট্টা করে সে বলেছিল, আমি ১ নম্বর, কমল ২ নম্বর, তোমাকে কিন্তু বরাবর ৩ নম্বর হয়েই থাকতে হবে। শতদলের ঠাট্টা কিন্তু রাজীব খুব একটা ভালোভাবে নিল না। তখন সে বলেছিল, আমি ৩ নম্বর হওয়ার জন্য আসিনি, ১ নম্বর হওয়াই আমার লক্ষ্য। কথাটা বলেছিল শতদল, কিন্তু রাজীবের রাগটা এসে পড়ল কমলের ওপর। আর কি আশ্চর্য, কর্মজীবনেও তারা পাশাপাশি কাজ করে চলেছে। কমল সিনেমায় ১ নম্বর হলে রাজীবকে টেলিভিশনের ১ নম্বর বলা যায়। সে স্টেজেও নাটক করে। যথেষ্ট সুখ্যাতিও কুড়োয় তার অভিনয়ের জন্য। সকলেই জানে তারা বাল্যবন্ধু। ওপর বন্ধুত্বও বজায় আছে, অথচ কমল জানে রাজীব মনে মনে শত্রুতা পোষণ করে আসছে সেই ছোটবেলা থেকে। কমলের ক্ষতি হলে তার মতো খুশি কেউ হবে না। কমলের অবশ্য দৃঢ় বিশ্বাস, চট করে তার কোনো ক্ষতি হবে না। বললে কেউ বিশ্বাস করবে না মিরাকল বা দৈব অনুগ্রহ কারো কারো জীবনে ঘটে। এই বিষয়ে এসে প্রথম দিকে ছোটখাটো কাজের জন্য স্টুডিওর দরজায় দরজায় ঘুরেছে। হতাশার চরম সীমায় যখন পৌঁছেছে, তখন একটা ফিল্মের দলের সঙ্গে আউটডোরে গেল মধ্যপ্রদেশে। কাজ শেষ হয়ে গেল ৩ দিনের মধ্যে। ফিল্মের দল ফিরে এলো কলকাতায়। কমল গুপ্তর কি জানি কেন ফিরতে ইচ্ছা করল না। যে কটা টাকা পেয়েছিল তাই নিয়ে চলে গেল নর্মদার উৎসস্থল অমরকণ্টকে। অমরকণ্টক বিখ্যাত তীর্থক্ষেত্র। শিব মাহাত্ম্যের জন্য শিবক্ষেত্র নামেও প্রসিদ্ধ। এখান থেকে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করেন। দুর্গম পথ, বিপজ্জনক অরণ্য অতিক্রম করে পরিক্রমা শেষ করেন গুজরাটের কচ্ছে, নর্মদা যেখানে সাগরে মিশেছে। কমলগুপ্তের তখন অল্প বয়স। ধর্মশালায় রাতে শুয়ে থাকে আর সারাদিন নর্মদার ধারে অজস্র সাধু সন্ন্যাসী তীর্থযাত্রী মন্দির দেখে বেড়ায়। এখানেই একদল তীর্থযাত্রীর সঙ্গে আলাপ হলো। শুনল তারা যাবে ওঙ্কারেশ্বর দ্বীপে, বিখ্যাত জ্যোতির্লিঙ্গের মন্দিরে। সেও তাদের সঙ্গে ভিড়ে গেল। ওঙ্কারেশ্বর দ্বীপে এসে চারিদিকে শোভা দেখে মুগ্ধ হলো কমল। মনে হলো এখানেই সারা জীবন থেকে যেতে পারলে বেশ হতো। নাম যশ অর্থ যা না পেয়ে জীবন ব্যর্থ মনে হচ্ছিল, তা একেবারে তুচ্ছ মনে হলো। মনের এইরকম অবস্থায় নর্মদার তীরে একটা পাথরের ওপর বসে সূর্যাস্তের শোভা দেখছে। কাছে আরেকটা পাথরের ওপর একজন সাধু বসে জপ করছেন। নর্মদার ধারে এ অতি পরিচিত দৃশ্য। কমলগুপ্ত ভালো করে তাকিয়েও দেখেনি। হঠাৎ খেয়াল হলো সাধুটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখে চোখ পড়তে কমলগুপ্তর কেমন মনে হলো যেন ইশারায় কাছে ডাকলেন।
কাছে গিয়ে প্রণাম করতেই উনি মাথায় হাত ছোঁয়ালেন। মনে হলো সমস্ত শরীর যেন জুড়িয়ে গেল। সাধু জিজ্ঞেস করলেন, কাজকর্ম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন? ফিরে যা, মন দিয়ে কাজ কর, ঈশ্বরে বিশ্বাস রাখবি, কোনো দিন কোনো কষ্ট হবে না। সাধুর কথায় বৈরাগ্যের ভাব দূর হয়ে মনে উৎসাহ উদ্দীপনার সঞ্চার হলো। ভাবল, সত্যিই তো, একটা কাজই তো ভালো করে করতে পারি, অভিনয় করা, সেটাই তো করা উচিত। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, চলে আসবার সময় সাধু যখন ঝোলা থেকে একটা সুন্দর সাদা শঙ্খ বার করে হাতে দিয়ে বললেন, এটা খুব দুষ্প্রাপ্য দক্ষিণাবর্ত শঙ্খ, সব সময় কাছে কাছে রাখবি, তোদের পেশায় খুব রেশারেশি, এই শঙ্খ যতক্ষণ তোর কাছে আছে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। শঙ্খের জন্য হোক বা অন্য কোনো কারণে কলকাতায় ফিরে আসবার পর পরপর কয়েকটি ছবিতে তার অভিনয় বিশেষ প্রশংসা পায়, বিদেশি পুরস্কারও জুটে যায়। তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কেউ বিশ্বাস করুক বা না করুক, কমলগুপ্ত মনে প্রাণে বিশ্বাস করে তার এই উন্নতির মূলে দক্ষিণাবর্ত শঙ্খ। সে ঘুণাক্ষরেও কাউকে শঙ্খের কথা বলেনি, খুবই সাবধানে গোপনীয়তা বজায় রেখে শঙ্খটা সবসময় সঙ্গে রাখে। আউটডোর শুটিংয়ে গেলেও সঙ্গে নিয়ে যায়। এবারও বালুরঘাট আসবার সময় নিয়ে এসেছে। দলে অন্যান্যদের মধ্যে রাজীবও আছে। কমলের একদিনের শো। কমলগুপ্ত তারপর গঙ্গারামপুর চলে যাবে, আগে থেকে ঠিক করা আছে। শতদলকেও বলা আছে তার কাছে দুদিন থেকে কলকাতায় ফিরবে। শতদল রাজীবকেও নিয়ে যেতে বলেছে। রাজীবের 3 দিনই শো আছে, সেও সময় পেলে গঙ্গারামপুরে যাবে বলে কথা দিয়েছে। বালুরঘাট শহরে বেশ পরিচ্ছন্ন, মোটামুটি আধুনিক সুবিধাযুক্ত একটা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছে। এই গেস্ট হাউসগুলো হয়ে খুব সুবিধা হয়েছে, হোটেলের মতোই, তবে হোটেলের চেয়ে ছোট এবং ঘরোয়া। টোটন রায় পুরোটাই 5 দিনের জন্য ভাড়া নিয়েছে। শোয়ের 3 দিন বাদ দিয়ে আগে একদিন ও পরের একদিন। বালুরঘাট পৌঁছতে বিকেল হয়ে গেল। এখানে বাইরের আকর্ষণ বিশেষ না থাকায় এবং কলকাতায় সকলেই কম বেশি ব্যস্ত থাকায় আড্ডার সুযোগ হয় না বলে চায়ের কাপ হাতে নিয়ে গুটি গুটি সকলেই এসে জমায়েত হলো গেস্ট হাউসের বসার ঘরে। বসার ঘরটি বেশ কায়দায় সুন্দর করে সাজানো। বেতে চেয়ার টেবিল ছাড়াও মাটিতে উঁচু মোটা গদি দিয়ে বসবার ব্যবস্থাও আছে। টোটন রায় গেল স্টেজের ব্যবস্থাপনা দেখতে। আলো নির্দেশক, গাইয়ে বাজিয়ে, নাটকের কুশীলব, মেকআপ ম্যান সব নিয়ে 15 হবে। চায়ের আড্ডায় সকলেই হাজির। আগামীকালের শোয়ের বিষয়ে কথা উঠল। রাজীব বলল, কমল তো আমাদের দলের শোপিস, ও শুধু মুখ দেখাবে, আসল কাজ আমাদেরই করতে হবে। সেটা সত্যিই কথা। কমলগুপ্ত এই প্রথম এসেছে। এই ধরনের অনুষ্ঠানে কি করে দর্শক টেনে রাখতে হয় তা তার জানা নেই। তাছাড়া শুটিংয়ের সময় ছাড়া বহু লোকের সামনে অভিনয় করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেজন্য টোটন রায়কে আগেই বলেছে নিজের অভিনীত কোনো চরিত্রের সংলাপ সে বলবে, তবে বাদ দেবে আবেগাপ্লুত অংশ। এছাড়া বনফুলের একটি হাসির কবিতা পাঠ করবে, যেটা মোটামুটি সর্বশ্রেণীর দর্শকদেরই ভালো লাগবে। টোটন রায় কৃতার্থ হয়ে বলেছে, ব্যাস ব্যাস, উতেই হবে, আপনার মুখ দেখতেই লোকে পয়সা দিয়ে টিকিট কেটে আসবে। এসব কথা অন্য কেউ জানে না। এই আড্ডার মাঝে সেসব বলে সুরটা কেটে দিতে ইচ্ছাও করল না। কি হবে রাজীবের ঈর্ষার আগুনকে আর একটু উস্কে দিয়ে? সেজন্য হাসি মুখে খোঁচাটা হজম করে মনুপালকে বলল, তোমাদের কৌতুক নকশাটা লোকের খুবই ভালো লাগবে, ওটা তো এবারের হট ফেভারিট, তুমি আর রাজীব মিলে একেবারে ফাটিয়ে দেবে। এই কৌতুক নকশাটা সত্যি খুব মনোগ্রাহী, অনেকটা সুকুমার রায়ের অবাক জলপানের ধরনের একটা শহরের তৃষ্ণার্ত বাবুকে ঘিরে কোল্ড ড্রিঙ্কওয়ালা ও ডাবওয়ালার কথোপকথন। শেষে ডাবওয়ালার কথার মার প্যাচে কোল্ড ড্রিঙ্কওয়ালার পরাজয় ও বাবুর ডাবের জলপান। রাজীব ডাবওয়ালার পাঠ করে ও মনুপাল কোল্ড ড্রিঙ্কওয়ালা।
স্টেশনের প্ল্যাটফর্মের ধরনে স্টেজটাকেও সুন্দর করে সাজানো হয় এই সময়। বেঞ্চ, টিকিট ঘর দেখে মনে হয় সত্যি প্ল্যাটফর্ম। সবচেয়ে সুন্দর কোল্ড ড্রিঙ্কওয়ালার বাক্স ও ডাবওয়ালার ঝুড়ির ডাবগুলো। ওগুলো যে সত্যিকারের ডাব নয় তা বোঝে কার সাধ্য। ডাবওয়ালার ঝুড়িতে অবশ্য একটা আসল ডাব থাকে, বাবু বেশি ভাস্কর ঘোষ একদম শেষে যেটা জলপান করে। আড্ডায় যথারীতি এক গল্প থেকে আরেক গল্প চলতে লাগে। চোর, মাতাল, ভূত হয়ে যখন সাধু সন্ন্যাসীতে পৌঁছালো, তখন আড্ডার বেশিরভাগ সদস্যই সাধুদের ভণ্ডামির গল্প করতে লাগলো। খানিকক্ষণ শোনার পর কমলগুপ্ত বলল, তোমরা যা বলছো তা নিশ্চয়ই সত্যি, আছেও তো কত ভণ্ড সাধু সন্ন্যাসী। আমি কিন্তু আমার জীবনে একজন প্রকৃত সাধুর দেখা পেয়েছি, যিনি আমার জীবনের মোড় ফিরিয়ে দিয়েছেন। এই বলে সে ওঙ্কারেশ্বর দ্বীপের পুরো ঘটনাটা বলল, শুধু দক্ষিণাবর্ত শঙ্খের কথাটা বাদ দিয়ে। সবটা শুনে রাজীব বলল, তুমি ভাগ্যবান, সেখানে আমি হতভাগা যদি যাই, দেখা পাবো এক বগধার্মিকের, আর কপালে জুটবে শাঁখের বদলে শামুক। শাঁখের উল্লেখে কমলগুপ্তর বুকটা ধড়াস করে উঠল। রাজীব হঠাৎ কেন শাঁখের কথা বলল বুঝে উঠতে পারল না। ও জানলই বা কিভাবে? সেই কি অমরকণ্টক থেকে ফিরে কোনো দুর্বল মুহূর্তে গল্প করেছিল? কিছুতেই মনে করতে পারল না। সর্বজনীন মামা কানু মিত্র বলল, নাকের বদলে ননুন শুনেছি, শাঁখের বদলে শামুক এই প্রথম শুনলাম। রাজীব মুচকি হেসে বলল, এটা বর্ধমানের প্রবাদ, মানেটা একই। এই থেকে গল্প আবার প্রবাদ বাক্যের দিকে চলে গেল। তারপর নানা রকম জোকস বলাবলি হয়ে হাসি ঠাট্টার মধ্যে আড্ডা শেষ হল। শাঁখের উল্লেখটা প্রবাদ বাক্য ছাড়া আর কিছু নয় এটা ভাববার চেষ্টা করলেও কমলের মনে সূক্ষ্ম কাটার খচখচানিটা রয়ে গেল। ঘরে যেতে যেতে রাজীব জিজ্ঞেস করল, কাল শতদল কখন আসছে? সকালেই তো আসার কথা, বালুরঘাটে কি সব কাজ আছে। সন্ধেয় আমাদের শো দেখে রাতেই আমাকে নিয়ে গঙ্গারামপুরে ফিরে যাওয়ার কথা। রাজীব বলল, আমারও খুব ইচ্ছা আছে এদিক থেকে ছুটি পেলেই দুদিন শতদলের কাছে গিয়ে জিরিয়ে নেব। ওর সঙ্গে আড্ডাটাও খুব মিস করি। কাল তো সবাই ব্যস্ত থাকবো, কথাই হবে না। পরদিন দুপুর থেকে ব্যস্ততা শুরু হয়ে গেল। টেকনিশিয়ানরা আগেই চলে গিয়েছে স্টেজ সাজানোর সরঞ্জাম নিয়ে। 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে বাকিদের নিয়ে যাওয়ার জন্য। কমলগুপ্ত যথারীতি সুটকেসের মধ্যে যত্নে রাখা দক্ষিণাবর্ত শঙ্খ প্রণাম করে রিসেপশনে এসে দেখল কয়েকজন অপেক্ষা করছে। রাজীব কলকাতায় ফোন করবার চেষ্টা করছে। ও স্ত্রী ফোন করেছিল, কথা বলতে বলতে লাইন কেটে গিয়েছে। রাজীব বলল, তোমরা এগো, আমি আর একটু চেষ্টা করে দেখি। তারপর কমলকে উদ্দেশ্য করে আবার বলল, শতদলকে বলো যেন আগেই পালিয়ে না যায়, আমার সঙ্গে দেখা করে যেতে বলো। কমলরা পৌঁছবার আধ ঘন্টার মধ্যেই বাকিরা সবাই পৌঁছে গেল। তারপর শুরু হয়ে গেল ব্যস্ততা। শতদল এসে গ্রিন রুমে দেখা করে গিয়েছে। এতদিন বাদে শতদলকে দেখে রাজীবও খুব উচ্ছ্বসিত। বলল, আমি বাড়িতে জানিয়ে দিয়েছি তোমার কাছে দুদিন থেকে ফিরব, আর যাওয়ার আগে বলে যেও শো কেমন লাগে। কমলের বিশেষ মেকআপ নেই, মেকআপ ম্যান এসে হালকা মেকআপ করে দিয়েছে। রাজীবরা নিয়মিত শো করে বলে তাদের সকলেরই নিজস্ব মেকআপ কিট আছে। রাজীব খানিকক্ষণ আড্ডা দিয়ে বলল, চলি, আমার দাড়ি লাগিয়ে মেকআপ করতে একটু বেশি সময় লাগবে। কমলের অংশটুকু শেষ হতেই শতদল তাড়া লাগলো, চলো চলো, এখন 50 কিলোমিটার যেতে হবে, এখনই বেরিয়ে পড়ি, নয়তো দেরি হয়ে যাবে। রাজীবদের কৌতুক নকশা দেখবে না? ওর ফকিরের অভিনয় তো দেখলাম, বাকিটা আবার কখনো হবে। এখন গেস্ট হাউস থেকে তোমার জিনিসপত্র নিয়েই বেরিয়ে পড়তে হবে, রাস্তা খুব একটা ভালো নয়। গেস্ট হাউসে এসে সুটকেস খুলেই কমলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সমস্ত ঠিক আছে, শুধু সুটকেসের মধ্যে সুন্দর চন্দন কাঠের বাক্স থেকে দক্ষিণাবর্ত শঙ্খটি উধাও। কমলের ভেঙে পড়া চেহারা দেখে শতদল বলল, দাঁড়াও, অত আপসেট হয়েও না, কি ছিল এই বাক্সে? কত যে দামি সেটা আমি কেমন করে বোঝাবো।
এত দামি জিনিস তুমি এভাবে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? দেখো, জিনিসটা তো আর সোনাদানা নয় যে সাধারণ চোর ডাকাত লোভ করবে। একটা দক্ষিণামুখী শঙ্খ। দক্ষিণামুখী শঙ্খ অন্য সাধারণ শঙ্খের তুলনায় দুষ্প্রাপ্য হলেও এত কিছু দামি নয় যে কেউ এতটা ঝুঁকি নিয়ে চুরি করবে। অন্যান্য দামি জিনিস ঘড়িটড়ি তো পড়েই আছে, কেউ সেগুলো ছোঁয়নি পর্যন্ত। তাহলে তোমার কি মনে হয় কে নিল? আর কেনই বা নিল তোমার শঙ্খ? সে অনেক কথা, আমি তোমাকে সংক্ষেপে বলছি। এক সাধু আমাকে এটা দিয়েছিলেন। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি মনে করি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই শঙ্খ। তোমাকে আমি পরে বলবো কিভাবে এটা পেলাম। সে অনেক লম্বা গল্প। শুধু এটুকু জেনে রেখো, আমার যাবতীয় উন্নতি, নাম, যশ, অর্থ সব কিছুর পেছনেই এই শঙ্খ। এই শঙ্খ আমাকে ফিরে পেতেই হবে, যেমন করেই হোক। এর জন্য যত টাকা খরচ করতে হয় করব। শতদল বলল, দাঁড়াও, আমাকে প্রথম থেকে খুলে বলো, কখন শেষ দেখেছো শঙ্খটাকে? বেরোবার আগে। যেমন বরাবর প্রণাম করে বেরোনোর অভ্যাস, তেমনই প্রণাম করে বেরিয়েছি। দরজা লক করে বেরিয়েছি বলে সুটকেস আর চাবি বন্ধ করিনি। চাবি রিসেপশনে রেখে হলে চলে গিয়েছি। সেই সময় রিসেপশনে কারা ছিল? আমাদেরই দলের কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছিল। রাজীব কলকাতায় ফোন করবার চেষ্টা করছিল। এদেরই মধ্যে কেউ তুমি গাড়িতে উঠবার সঙ্গে সঙ্গে কাজ হাসিল করে। কে হতে পারে? তুমি কি কাউকে সন্দেহ করো? কমল জোরের সঙ্গে বলল, শুধু সন্দেহ নয়, আমি জানি কে নিয়েছে। তুমিও জানো কে নিতে পারে। একজনই আছে যে প্রতি মুহূর্তে আমার ক্ষতি হোক কামনা করে। শতদল, তুমি কাউকে কিছু বুঝতে না দিয়ে আমার শঙ্খটা উদ্ধার করে দাও। স্কুলে তুমি আমাদের কত সমস্যার সমাধান করেছো, এটা তোমাকে করতেই হবে। আমি চাই না কোনো হট্টগোল হোক। রাজীব নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে রেখেছে শাকটাকে। এইটুকু সময়ের মধ্যে তো অন্য কোথাও পাচার করা সম্ভব নয়। সেটা ঠিকই বলেছ, তবে রাজীব যেরকম ধূর্ত, ও যে ওর ঘরে রাখবে না এ ব্যাপারে আমি স্থির নিশ্চিত। মাঝখান থেকে তোমার গঙ্গারামপুরে যাওয়া হলো না। যতক্ষণ শঙ্খ উদ্ধার না হচ্ছে তুমি কি আর গেস্ট হাউসে ছেড়ে নড়বে? এখন তোমাদের দল ফিরে আসবার পরে না যাওয়ার একটা বিশ্বাসযোগ্য কারণ বলতে হবে। সে বলা যাবে, হাজার একটা কারণে আমরা না যেতেই পারি। বললেই হবে বালুরঘাট শহরে তোমার কিছু কাজ আছে। ইতিমধ্যে তুমি রাজীবের সঙ্গে কথাবার্তা বলে বোঝবার চেষ্টা করো শঙ্খটা কোথায় রাখতে পারে। অন্যদের আমি বুঝতে দিতে চাই না। আমাদের ইন্ডাস্ট্রিকে তো জানো, এক মুহূর্তে তিলকে তাল করে। শঙ্খের কথা জানাজানি হোক, এ আমার ইচ্ছা নয়। শতদল মৃদু হেসে বলল, এ ভারী মজার ব্যাপার। চোর কে তা জানা, শুধু গোপনে চোরের ওপর বাটপারি করে চোরাই জিনিস উদ্ধার করতে হবে। দেখি, অনেকদিন তো মাথাটাকে কাজে লাগাইনি। এখন অন্য কথা বলো, কি করে শঙ্খটা পেয়েছিলে? অন্যরা এসে পড়বার আগে সেই কথাটা বলো। সমস্ত ঘটনা শুনে শতদল বলল, কত কিছুই তো ঘটে পৃথিবীতে, যা আমাদের বুদ্ধির অতীত। এই নাম, যশ, অর্থ তোমার হয়তো এমনিতেই হতে পারত, হয়তো এর পেছনে সাক্ষ্যের অবদানও নেই। কিন্তু তোমার যখন এত বিশ্বাস, তখন ব্যাপারটা একদম উড়িয়েও দেওয়া যায় না। আমি সবটাই খোলা মনে দেখি। আমাদের জ্ঞানের পরিধি আর কতটুকু? জানার চেয়ে না জানার ভাগই বেশি তাতে। ওই শোনো, গাড়ির আওয়াজ। তোমাদের দল এসে পড়ল। তুমি কিছু বলো না, যা বলবার আমি বলবো। কমলগুপ্ত শতদলকে দেখে সকলে অবাক হলেও আজ যাওয়া হবে না শুনে খুশিও হলো। এখানকার দর্শক সমস্ত অনুষ্ঠানটা খুব উপভোগ করেছে বলে সবাই খুশির মেজাজেই আছে। শতদল রাজীবকে বলল, যাওয়া যখন হলোই না, কাল তোমাদের অনুষ্ঠান পুরোটা দেখব। সরকারি অফিসের কাজ 18 মাসে বছর। আমার একটা জরুরি ফাইল গেস্ট হাউসে পৌঁছে দেবে বলেছিল। এসে দেখি কোথায় কি। আমার পরিচিত সরকারি অফিসারটিকে ফোন করে শুনি কাল নয়তো পরশু নাগাদ কাজ শেষ হবে। আমার খুবই খারাপ লাগছে এত প্ল্যান করে। কমল, তুমি সবে এলে আমার কাছে যাবে বলে, অথচ আমি আটকে গেলাম। কমল বলল, তাতে কি হয়েছে? ওখানেও তো আড্ডাই হতো, সেটা এখানেই হোক। রাজীব বলল,
সেই ভালো, একেবারে শোয়ের শেষে 3 জন একসঙ্গে যাওয়া যাবে। সেই ছেলেবেলার স্কুল জীবনের মতো হৈ হৈ করা যাবে। কমল, তুমি কলকাতায় জানিয়ে দাও তুমি কদিন বাদে যাবে। পরদিন সকালটা সবাই আলস্যে গড়িয়ে কাটিয়ে দিল 10টা অবধি। ভাস্করদের দলটা তাস নিয়ে বসে গেল একদিকে। রাজীব, শতদল, কমল পুরনো দিনের গল্প করতে লাগলো। সদাব্যস্ত টোটন রায়ও যোগ দিল কিছুক্ষণের জন্য। 12টা নাগাদ শতদল উঠল, বলল, যাই একটু তাড়ামারি গিয়ে, আমার কাজটা নয়তো কালকেও শেষ হবে না, দুপুরে খাওয়ার আগেই এসে পড়ব। কথা মতো শতদল এসে গেল 2টো নাগাদ। ততক্ষণে খাওয়ার ঘরে এসে জুটেছে সকলে। খাওয়া দাওয়া শেষ হতেই ব্যস্ততা শুরু হয়ে গেল। আজ কমলের শো নেই, অতএব তার তাড়াও নেই। সে আর শতদল ধীরে সুস্থে সন্ধ্যার সময় গিয়ে একেবারে প্রথম সারির 2টো আসন দখল করে বসল। কমল যতই বাইরে শান্তভাব বজায় রাখার চেষ্টা করুক না কেন, ছোটখাটো কথায় তার উদ্বেগ প্রকাশ পেতে লাগলো। শতদলের নির্বিকার ভাব দেখে একবার বলেও ফেলল, তুমি থাকো, আমি বরং গেস্ট হাউসে গিয়ে ঘরগুলো খুঁজে দেখি। তুমি শান্ত হয়ে বসো, অন্যদের ঘরের চাবি কি বলে চাইবে? সব ঘর তো চাবি বন্ধ এখন। এদিকে লোক জানাজানি হোক চাইছো না, তাতেই তো ব্যাপারটা শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন চুপচাপ বসে দেখো কি হচ্ছে। কলকাতায় তো তোমার এমন সুযোগ ঘটে না। তারপরে শতদল এমন মনোযোগ দিয়ে গোটা অনুষ্ঠানটা দেখল যে কমল আর একটা কথাও বলবার সুযোগ পেল না। প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ, প্রতিটি চরিত্র এমন ফুটিয়ে পর্যবেক্ষণ করল যে মনে হলো এর ওপরে বোধহয় মস্ত একটা গবেষণামূলক লেখা লিখে ফেলবে। গানগুলো মন দিয়ে শুনল, কৌতুক নকশা উপভোগ করে এমন হাততালি দিল যে মনেই হলো না একটি অত্যন্ত ধূর্ত চুরির মোকাবিলা করার কথা শতদলের মনে আছে। অনুষ্ঠান শেষে অটোগ্রাফ শিকারীদের উৎপাত ছাড়া হলে আর বিশেষ কিছু ঘটল না। ফেরার পথে শতদল হঠাৎ খুব উৎসাহিত হয়ে পড়ল অনুষ্ঠানের নেপথ্য কার্যকলাপ নিয়ে। সে জিজ্ঞেস করল, তোমাদের এই সাজ পোশাক, আলো এগুলো দেখাশোনা কে করেন? যতদূর মনে হয় হরিপদবাবু। জিনিসগুলো তোমাদের সঙ্গেই আবার কলকাতায় ফিরবে? ঠিক আমাদের সঙ্গে না হলেও আগে বা পরে চলে যাবে আলাদা গাড়িতে। যত্ন করে প্যাক করতে হবে প্রত্যেকটা জিনিস। কলকাতায় এগুলো কোথায় থাকবে? টালিগঞ্জে বিশাল স্টোর আছে, সেখানেই চলে যাবে সব জিনিস, সেখানেই রাখা থাকবে, শো অনুযায়ী আবার ব্যবহার করা হবে। শতদলের ভুরুটা এতক্ষণে কুঁচকে গেল। কমলের সঙ্গে প্রশ্নোত্তরের পালা সাঙ্গ করে এবার বাইরের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইতে লাগল। কমল অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, আমাদের বৃত্তান্ত তো আদ্যপ্রান্ত শুনলে, কিন্তু শঙ্খের কি হলো? হাতে শুধু একটা দিন, এখানেই যদি চুরির কিনারা না হয়, কলকাতায় একবার চলে গেলে আর ওকে ধরা যাবে না। শতদল কোনো কথা না বলে হাতের একটা মুদ্রা করে বড়া হয়ে দান করল। পরদিন সকালে যথারীতি সকলে ঢিলেঢালা মেজাজে শুয়ে বসে আলস্য করতে লাগল। আজ শেষ শো, পরদিনই ফেরা। রাজীব শতদলকে জিজ্ঞেস করল, তোমরা কি আজ গঙ্গারামপুরে যাবে না কাল? যদি কাল যাও তাহলে আমিও তোমাদের সঙ্গে যেতে পারি। সেটা নির্ভর করছে আমার আজকের কাজের ওপর। যা পাওয়ার কথা সেটা যদি আজ পেয়ে যাই তাহলে বিকেলেই চলে যাব। না হলে তখন ঠিক করবো কি করা যাবে। তারপর রাজীবের দিকে স্থির চোখে তাকিয়ে শতদল বলল, নিজের বুদ্ধি বা কর্মক্ষমতার উপর যতটুকু আস্থা আছে তাতে মনে করি আজই হয়ে যাবে। তুমি অতি অবশ্যই কাল চলে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করে থাকব। রাজীবের মুখে কি একটা মুহূর্তের জন্য ধূর্ত হাসি খেলে গেল, না শতদলের দেখার ভুল, শতদল বুঝতে পারল না। রাজীব নিরীহ ভালো মানুষের মতো মুখ করে বলল, ঠিক আছে, দুপুরে খাওয়ার সময় তো নিশ্চয়ই দেখা হবে, তখনই জানা যাবে তোমার কাজ হলো কিনা। কথা হচ্ছিল রাজীবের ঘরে বসে। শতদল উঠতে উঠতে বলল, যাই দেখি গে টোটনবাবু তৈরি হলেন কিনা, ওর গাড়িতে ব্যাংক পর্যন্ত একটা লিফট নেব, চলি। বলে শতদল হালকা মনে শীষ দিতে দিতে টোটন রায়ের ঘরের উদ্দেশ্যে রওনা দিল।
রাজীব যে ভয়ঙ্কর ভ্রুকুটি করে তার গমন পথের দিকে তাকিয়ে রইল তা সে দেখতেই পেল না। কমল আজ আর শান্ত ভাব বজায় রাখতে পারছিল না। আজই শেষ দিন। যদি আজকের মধ্যে শঙ্খ না পাওয়া যায়, এরপর সে আর ভাবতেই পারছে না। ২-৪ জন ডেকে গেল বসবার ঘরে যাওয়ার জন্য। কমল মাথাটা একটু ধরেছে। শরীরটা ঠিক জুৎসই নেই ভাই, বলে অল্প হিসেব পাশ কাটিয়েছে। আজ ওর পক্ষে হালকা হাসি ঠাট্টায় যোগ দেওয়া অসম্ভব। শতদলও কোথায় যে গেল কিছু বলে গেল না। যতই বলুক নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত কি থাকা যায়? একবার মনে হচ্ছে সোজা রাজীবকে গিয়েই ধরে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কি বা বলবে কে? অনুমান করে দেখবে? টাকার টোপ ফেলবে? কোনোটাই যে ধূপে টিকবে না সেটা বেশ বুঝতে পারছে। সোজাসুজি দায়ী করলে প্রমাণ চাইবে, যেটা উপস্থিত হাতে নেই। অনুনয় করলে সান্ত্বনা দেবে, যেটা আরও অসহ্য। টাকা রাজীবেরও অজস্র আছে। অতএব কিছু টাকার বিনিময়ে সারা জীবনের শত্রু কমলকে শান্তি দেবে এমন কাঁচা লোক আর যেই হোক রাজীব অন্তত নয়। এখন যেন আবছা করে মনে পড়ছে সেই প্রথম যৌবনে রাজীবের সঙ্গে একসঙ্গে স্টুডিওয় দরজায় দরজায় কাজের আশায় ঢু মারত বলে একটা উপর বন্ধুত্ব তৈরি হয়েছিল। সেই সময় মধ্যপ্রদেশ থেকে ফিরে কোনো দুর্বল মুহূর্তে সে নিশ্চয়ই রাজীবকে শঙ্খের গল্পটা বলেছিল। তারপরে কমলের অবিশ্বাস্য দ্রুতগতিতে উন্নতি দেখে তার মতো রাজীবও নিশ্চয়ই বিশ্বাস করে এর মূলে আছে সেই দক্ষিণাবর্ত শঙ্খ। তা না হলে ও সেদিন শঙ্খের বদলে শামুক এই কথাটা বলতো না। পরে বর্ধমানের প্রবাদ বাক্য বলে চাপা দেওয়ার চেষ্টা করলেও শঙ্খের অলৌকিক শক্তির কথা জানত বলেই আচমকা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। এতদিন সুযোগ পায়নি। এই প্রথম কাছাকাছি বাস করবার সুবাদে আর কাল বিলম্ব না করে প্রথম সুযোগে শঙ্খটা হস্তগত করেছে। দুপুর ১টা নাগাদ সকলে খাওয়ার ঘরে এসে গেল। ৩টের মধ্যে হলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। শতদলের এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই। একটা ফোন পর্যন্ত করেনি। আজ রাতটা শেষ হলেই কাল সকাল থেকে ঘরে ফেরার তাড়া। কমল ভাবছিল আর কয়েক ঘন্টার মধ্যেই যদি এই চুরির কিনারা না হয়, তাহলে সারা জীবনের মতো এই দুষ্প্রাপ্য দুর্মূল্য দক্ষিণাবর্ত শঙ্খ হাতছাড়া হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ভালো করে খেতে পর্যন্ত পারল না। ২-৪ জন শরীর খারাপ কিনা জিজ্ঞেস করলো। কমল মাথা ধরার গল্পটাই চালিয়ে গেল আরো কিছুক্ষণ। তারপর নিজের ঘরে এসে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে টের পেল এক একটা দল হলের উদ্দেশ্য রওনা হচ্ছে। কমলের মনে হলো এক্ষণে যে বালুরঘাটে এসেছিল, না হলে এসব কিছুই ঘটতো না। তার শঙ্খ তার কাছেই থাকতো বহাল তবিয়তে। চমক ভাঙল রাজীবের ডাকে। রাজীব বলল, যাওয়ার আগে দেখা করে গেলাম। শতদলের সঙ্গে তো দেখাই হলো না। ওকে বলো এ যাত্রা বোধহয় আর গঙ্গারামপুরে যাওয়া হবে না। কলকাতা থেকে জোর তলব এসেছে, অতএব কাল ভোরেই ফিরে যাচ্ছি। এরপর গলায় মধু ঢেলে আবার বলল, তোমার মুখটা তো দেখছি একেবারে শুকিয়ে গিয়েছে। আমার কাছে ভালো ঘুমের ওষুধ আছে, খাবে নাকি? দেখো, ঘুমিয়ে উঠলে যদি মাথা ধরা কমে। কমল বলল, না না, তোমাকে ব্যস্ত হতে হবে না, তোমরা এগো। শতদল এলে আমরাও হয়তো গঙ্গারামপুরের দিকে রওনা হব। হ্যাভ এ নাইস টাইম, বলে রাজীব তার চিরপরিচিত ধূর্ত হাসিটা হেসে চলে গেল। কমল ঘরে শুয়ে শুয়ে শেষ গাড়িটা চলে যাওয়ার আওয়াজ পেল। সমস্ত গেস্ট হাউসটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। শতদল এখনো ফিরল না। একা একা অপেক্ষা করতে করতে কমলের এক একটি মুহূর্ত যেন এক এক ঘন্টা বলে মনে হতে লাগলো। সমস্ত শরীর যেন অসাড় হয়ে আসতে লাগলো। আশা নিরাশার টানা পড়েন যখন অসহ্য হয়ে উঠল, তখন আর শুয়ে থাকতে পারল না। গেস্ট হাউসের বাইরে বেরোতেই দেখল শতদল একটা সাদা অ্যাম্বাসাডার থেকে নামছে। নেমেই তাড়া লাগিয়ে বলল, সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও, গাড়ি ভাড়া করেই এসেছি, এক্ষুনি গঙ্গারামপুরের দিকে রওনা হব। কমল শঙ্খটা পাওয়া গিয়েছে কিনা জিজ্ঞেস করতেই সাহস পেল না। শতদলের বোধহয় কমলের শুকনো মুখ দেখে মায়া হলো। বলল, এবার তুমি হাসতে পারো, তোমার 7 রাজার ধন আমার এই ব্যাগে রয়েছে। বিস্তারিত যেতে যেতে বলবো। রাজীব যে কত বড় ধুরন্ধর ভাবতে পারবে না।
কমল একবার খেয়ে নেওয়ার কথা তুলতেই শতদল বলল, ও নিয়ে ভাবনা করো না, আমার খাওয়া হয়ে গিয়েছে। জিনিসপত্র মোটামুটি গোছানোই ছিল। গাড়ি শহর ছাড়িয়ে যেতেই কমল বলল, এবার বলো কোথায় পেলে, কি করে পেলে? আমি আর কৌতূহল চেপে রাখতে পারছি না। শতদল বলল, তোমার মুখে শঙ্খ চুরির কথা শুনে প্রথমে যেটা মনে হলো, এখানে চোর কে তা যখন জানা তখন শঙ্খটা খুঁজে পাওয়া খুব সহজ হবে না, কারণ চোরও তো জানে তুমি তাকেই সন্দেহ করছো। অতএব সে কিছুতেই শঙ্খটা তার নিজস্ব জিনিসপত্রের মধ্যে রাখবে না, এ একবার চোখ বুজে বলা যায়। আমি ভাবতে লাগলাম কোথায় কোথায় ওর পক্ষে রাখা সম্ভব। এই এক গেস্ট হাউসের মধ্যেই কোনো একটা জায়গায়, যা ওর চোখের সামনে, অথচ অন্য লোক ঘুণাক্ষরেও সন্দেহ করবে না। সেদিন সকালে তোমাদের সকলের সঙ্গে আড্ডা দিতে দিতে আমি রাজীবকে খুবই লক্ষ্য করছিলাম। অত্যন্ত ক্যাজুয়ালি আড্ডা দিচ্ছিল। এক মুহূর্তের জন্য চোখে সতর্ক ভাব দেখিনি বা কোনো একটা বিশেষ জায়গা বা জিনিস নিয়ে স্পর্শকাতরতা লক্ষ্য করি। আমি বুঝে গেলাম শঙ্খটাও ধারে কাছে কোথাও রাখিনি। তারপর সন্ধেবেলা তোমার সঙ্গে শো দেখতে গেলাম। খুব মনোযোগ দিয়ে আগাগোড়া রাজীবকেই লক্ষ্য করছিলাম। কৌতুক নকশাটা শুরু হওয়ার পর মনে আছে তুমি বললে, ডাবগুলো ঠিক আমাদের ছেলেবেলার পয়সা জমাবার মাটির ঘরের মতো। বিদ্যুৎ চমকের মতো সমস্ত জিনিসটা পরিষ্কার হয়ে গেল। মেকআপ কিটের মধ্যে করে রাজীব শঙ্খটা নিয়ে গিয়েছিল। গোপদারি এসব লাগানোর জন্য ওর কাছে আঠা ছিল। গ্রিন রুমে মেকআপ নেওয়ার সময় আস্তে করে ডাবের মাথাটা চার দিয়ে খুলে ওর মধ্যে শঙ্খটা রেখে আবার আটকে দিয়েছিল। সব জিনিসপত্রের সঙ্গে এই ডাবগুলো চলে যেত কলকাতায়। ও কলকাতা পৌঁছে সুযোগ মতো স্টোর থেকে বার করে নিত বা নির্দিষ্ট ডাবটা ও মেকআপ কিটের মধ্যে ঢুকিয়েও নিতে পারত। একটা ডাবের অদৃশ্য হওয়া অত কেউ লক্ষ্য করত না। সবটাই নির্ভর করছিল পারিপার্শ্বিক সুযোগ সুবিধা, অবস্থার উপর। আমি আজ সকালবেলা ব্যাংকে যাওয়ার নাম করে টোটনবাবুর সঙ্গে বেরিয়ে গেলাম। রাস্তায় টোটনবাবুকে বললাম, আপনাদের অনুষ্ঠান তো নেতাজি ইনস্টিটিউটে হচ্ছে, ওটার গ্রিন রুমটা শুনেছি ভালো নয়। আমার একটা চেনা গ্রুপের আসার কথা, আমাকে একটু দেখে শুনে নিতে বলেছে। আপনি তো যাচ্ছেন, আমিও একটু দেখে আসি গিয়ে। ওখানে গিয়ে এদিক ওদিক দেখার ভান করলাম। টোটনবাবুকে জিজ্ঞেস করলাম, স্টোরের চাবিটা আছে তো সঙ্গে? স্টোরটাও একটু দেখে নিতাম তাহলে। ওদের আবার বিরাট সেট টেট সব আনার কথা আছে। টোটনবাবু বললেন, চলুন না, আমি তো একবার করে খুলে চেক করে নিই প্রতিদিন। স্টোরে ঢুকে চারপাশ দেখতে দেখতে এটা ওটা নিয়ে প্রশ্ন করার ফাঁকে ডাবের ঝুড়ি থেকে ডাবগুলো তুলে তুলে বুঝবার চেষ্টা করতে লাগলাম কোনটার মধ্যে শঙ্খটা থাকতে পারে। যেটা চাইছি সেটা পাওয়া মাত্র টোটনবাবুর অলক্ষ্যে হাতের ব্যাগের মধ্যে চালান করে দিলাম। এরপর টোটনবাবুর কাছে বিদায় নিয়ে দুপুরের খাওয়া সেরে যাওয়ার জন্য একেবারে গাড়ি ভাড়া করে নিয়ে চলে এলাম। শতদল থামতেই কমল জিজ্ঞেস করল, শঙ্খটা না হয় পাওয়া গেল, কিন্তু রাজীব আমার বন্ধ ঘরে ঢুকে ওটা হাতালো কেমন করে? এই কথাটা বলো। বেরোনোর আগে পর্যন্ত শঙ্খটা তো আমার কাছেই ছিল। এটা তো খুব সহজ। তুমি ঘর লক করে রিসেপশনে এসে দেখলে রাজীব ফোন করছে। তুমি চাবি রেখে পেছন ফিরতেই ও বিদ্যুৎ বেগে নিজের চাবিটার সঙ্গে তোমার চাবিটা বদলে রেখে দিল। ওর চাবিটা নিশ্চয়ই ওর হাতেই ছিল বা ফোনের পাশেই রাখা ছিল। আমার যতদূর মনে হয় তোমাকে জব্দ করবার ইচ্ছা থাকলেও কিভাবে করবে সে বিষয়ে ওর স্পষ্ট ধারণা ছিল না। রিসেপশনে তুমি চাবিটা রাখতেই ওর কাছে সুযোগ এসে গেল। অন্ধকারের মধ্যে গাড়ি ছুটে চলেছে। টানা 3 দিন আশা নিরাশা, সন্দেহ, সংশয়, নানা রকম ভাবের সঙ্গে লড়াই করে কমল এতক্ষণে ক্লান্ত বোধ করছিল। শতদলের দেওয়া মাটির ডাবটা হাতে নিয়ে পেছনের সিটে আরামে মাথা হেলিয়ে দিয়ে বলল, এর থেকে রাজীবের আশা করি শিক্ষা হবে। চোরের ওপরেও যে বাটপার থাকে সেটা বুঝতে পারবে। এই চুরিটা অন্য জায়গায় হলে তুমি থাকতে না, আমিও শঙ্খ ফেরত পেতাম না। এর থেকে শঙ্খের অলৌকিক শক্তির ওপরে আমার বিশ্বাস আরও দৃঢ় হলো।